কোটা পরিবর্ধন করতে পারবে সরকার, হাইকোর্টের আংশিক রায় প্রকাশ। ফাঁকা থাকলে পূরণ করতে পারবে মেধা তালিকা থেকে। কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা, বিকেলে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এবং সীমা লঙ্ঘন করছে আন্দোলনকারীরা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়ার রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। গতকাল বিচারপতি এ.কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এক পৃষ্ঠার মূল রায়ে আদালত বলেছেন, 2012 সালের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রায় ও আদেশ 2013 সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল ও সংশোধিত আদেশ এবং 2011 সালের 16 জানুয়ারির অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। রায়ে হাইকোর্ট বলেছেন, যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে সরকারের স্বাধীনতা রয়েছে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিলের আন্দোলনে বাধা এবং হামলার বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে 4টায় সারা দেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করা হবে। গতরাতে 4র্থ দিনের বাংলা ব্লকেট কর্মসূচিতে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা শহরে কোটাবিরোধী মিছিল করে রাস্তা অবরোধ করতে চাইলে শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেন কোটাবিরোধীরা। এ সময় পুলিশকে শান্ত থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা মেধানা কোঠা বলে স্লোগান দিতে থাকে, এমনকি পুলিশকে লক্ষ্য করে গো ব্যাক বলেও স্লোগান দেয়। আমরা প্রতিদিন আন্দোলন করার জন্য রাস্তায় আসিনি। আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করতে বাইরে পাঠাইছে আন্দোলন করার জন্য না। কিন্তু আমরা এত পড়াশোনা করতেছি, এত কষ্ট করতেছি, এত বছর পড়াশোনা করার পরে যদি আমাদের বৈষম্যের শিকার হতে হয়, তাহলে তো আমাদের এই পড়াশোনায় বৃথা হয়ে যেত। মেধা প্রাধান্যবাদ, যারা মেধাবী তারা কষ্ট করে নিক। আমাদের কোনো আমরা মেয়েরাও চাচ্ছি কোটাটা তুলে দেওয়া হোক। আন্দোলনকারীদের দাবি, কোনো প্রকার কোটা থাকবে না, এটি সাংবিধানিকভাবে বাতিল করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন না করে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানান। তাদেরকে ব্যবহার করার জন্য এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু একটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবে।
যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের প্রচারণায় বা ষড়যন্ত্রে পানা দিয়ে কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিত। ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন, আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন। এইটাই হচ্ছে যৌক্তিক জায়গা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আর সময় না হারিয়ে এই নগরীকে বাঁচাতে চাইলে এখন থেকেই সম্মিলিতভাবে কাজ শুরু করতে হবে। দুপুরে রাজধানীর মতিঝিলে রাজুক ভবনের অডিটোরিয়ামে জলবায়ু সহিষ্ণু সবুজ কর্ম পরিকল্পনা হাজারীবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লতিফ চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। অন্যায়, অনিয়ম, দখলবাজি থেকে সবাইকে সরে আসতে হবে। একই সাথে ক্লাইমেট নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে কারো ছাড় দেওয়ার মনোমানসিকতা নেই। জলবায়ু সহিষ্ণু সবুজ কর্ম পরিকল্পনা হাজারীবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিটি কর্পোরেশন, রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে, স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব এবং আমরা দেখাতে চাই যে পুরান ঢাকাকে শুধু পুরান ঢাকাই বলবো না, এটা অন্যান্য এলাকা পূর্বাচল, গুলশান, বনানীর মতো করতে চাই এবং আমরা বুড়িগঙ্গার কাছে যেতে চাই এবং বিশ্বের প্রতিটি রাজধানীর যে নদী থাকে এই নদী হলো মেন প্রাণ কেন্দ্র এবং নদীকে এখন থেকে 500-600 বছর আগে যে আমাদের বুড়িগঙ্গা এবং সংলগ্ন এলাকায় যে শহর ছিল অত্যন্ত আধুনিক, সেটাকে আবার পুনরুদ্ধার দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে। পানিও দূষিত সাংঘাতিকভাবে। ক্রোমিয়ামের যে সংকট, এটা একটা হেভি মেটাল, আর এই হেভি মেটাল বিপদের কারণ হচ্ছে এই জন্যে যে এটা মানুষের শরীরে যদি প্রবেশ করে বা যে কোনো প্রাণীর শরীরে যদি প্রবেশ করে তাহলে সে হাইপারট্রফি আর হাইপারপ্লাসিয়া তৈরি করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, শুধুমাত্র সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যকর করতে হবে। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না, আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে সেটা খুবই দুরবস্থায় আছে। তো এই সবকিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন এবং আপনারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই, আপনাদের অনেক শক্তি। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন। কর্মশালায় হাজারীবাগ ও লালবাগের জলবায়ু সহিষ্ণু সবুজ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। এতে সভাপতিত্ব করেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবরুল ইসলাম ও GIZ কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বার্কার্ট। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুধু কোম্পানির সুনাম এবং মুনাফা অর্জনের জন্য নয়, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, দেশের মাটিতে রূপায়ণ গ্রুপ যে ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে, আগামীতে বিদেশিদের আকৃষ্ট করতেও এমন সব প্রকল্প নিয়ে কাজ করবে রূপায়ণ গ্রুপ। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর আর্মি গলফ ক্লাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। একে অপরের সাথে ইন্টারঅ্যাকশন যেন হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেন, দেশের মানুষের টাকায় যারা ব্যবসা করছেন তাদের সবারই এ দেশের জন্য কিছু করা উচিত। সে লক্ষ্যেই কাজ করছে রূপায়ণ গ্রুপ।
কারণ এই ব্যাংকের টাকাটাও কিন্তু পাবলিকের টাকা। তো যার কারণে আমি সবসময় সেলসম্যানদের প্রতি কিন্তু আমার সমীহ বলেন, ভালোবাসা বলেন, দেওয়া এবং নেওয়া দুইটাই খুব বেশি। এবং উত্তরার জায়গার নামও হয়ে গেছে এখন রূপায়ণ সিটি উত্তরা। এখন কিন্তু আর বলে না যে ওই যে অমুক জায়গা, বলে ওই রূপায়ণ সিটি উত্তরার পাশে। তো এখন কথা হলো ইন্ডাস্ট্রি আমাদের এটা দেখে আরও অনেকে করবেন। তা আমরা যারা প্রফেশনাল, এটা তো আমাদের জন্য একটা অপরচুনিটি হয়েছে। আর আমরাও চাই মনোবলি থাকতে চান, আমি চাই প্রতিযোগী মনোভাব নিয়ে কাজ করতে, কারণ প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার মধ্যে আনন্দ আছে, সহজ পাওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নাই। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবেই উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন বলে জানান রূপায়ণ গ্রুপের এই কর্ণধার। আমরা আশা করব আপনারা যেখানে আসেন সবাই স্ব স্থানে, সবাই সেলিব্রিটি হবেন। আপনারা যদি আমরা কোনো কারণে আমরা আপনাদেরকে ধরে রাখতে না পারি, যে কোনো অর্গানাইজেশনে অথবা আপনি নিজেও যদি উদ্যোক্তা হন, সেখানেও যেন আপনি সফলতা পান, সেটা চিন্তা করেই কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করছি এবং করব। এ সময় প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, আগামীতে বিশ্বমানের স্মার্ট সিটি নির্মাণ করার মাধ্যমে আবাসস্থল নির্মাণে রোল মডেল হবে রূপায়ণ গ্রুপ। আমরা যেটা চাই যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটি মডার্ন রিয়েল এস্টেট সেক্টর আমরা করতে চাই এবং বিশ্বমানের রিয়েল এস্টেট যেন বাংলাদেশে হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আসলে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের রিয়েল এস্টেটের মধ্যে সবচেয়ে থেকে বড় সেলস টিম এখন রূপায়ণের, এবং আমরা চাই যে এই টিমের মাধ্যমে আমরা সামনে সাফল্যের দিকে এগিয়ে যাই এবং আমরা আশা করছি আমরা সামনের দিকে আমরা দেশকে এবং জাতিকে রিয়েল এস্টেট সেক্টরে ভালো কিছু উপহার দিতে পারব। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ASM শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়ান নিউজে সংবাদ এই পর্যায়ে থাকছে সারা বাংলা সংবাদ। বগুড়ার শেরপুরে চাল বোঝাই ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত অটোরিকশার আরও 2 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার শেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাশেম জানান, ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাক মহাসড়কের শেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত সার্ভেয়ার হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ফাইল পাস করানোর জন্য 25 থেকে 30% ঘুষ দাবি করেন এই সার্ভেয়ার। এর মধ্যে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রতিনিধি মাইনুল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় বিভিন্ন সময় কয়েকজন সার্ভেয়ার ঘুষের বিপুল পরিমাণ টাকা সহ আটক হন এবং জেল খাটেন। এরপরও থামেনি এলো অফিসের ঘুষ বাণিজ্য। এবার পুরনো অভিযোগ নতুন করে উঠেছে সার্ভেয়ার হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের ঘুষ ছাড়া ফাইল পাস করান না এই সার্ভেয়ার। এছাড়া দুর্ব্যবহার ও বেপরোয়া আচরণ চলে হরহামেশাই। আমার ফাইল 1 বছর ফাইনি সার্ভেয়ার হাসান 25% টাকা চাইছি। 22% এবং 20% দিয়ে আমি পুরাতন টাকাগুলি উত্তোলন করছি। আমার আর নতুন কিছু টাকা আছে, ওই টাকাটা যখন উত্তোলন করতে চেয়েছি তখন আমার থেকে 30-35% চেয়েছে হাসান ভাই। আগে আর 15-20% দিয়ে টিয়া তুললি, এখন সার্ভেয়ার হাসানে 35% টিয়া। সার্ভেয়ার হাসানের কাছে এসব জানতে চাইলে তিনি কিছু না বলে চলে যায়।
সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতেই বন্ধ হচ্ছে না দুর্নীতি। এই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানটি রয়েছে, জেলা প্রশাসনের কার্যালয়ে যে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু আমি মনে করি এই ব্যর্থতার জন্য দায়ী। এদিকে সার্ভিয়ার হাসানের বিরুদ্ধে এরই মধ্যে দুদকে অভিযোগ দায়ের করা হয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত লক্ষ্মীপুরের রায়পুরের ডাকাতিয়া নদী এবং খালের ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযান শুরু হয়েছে। রায়পুর পৌরসভার উদ্যোগে প্রায় শতাধিক পরিচ্ছন্ন কর্মী এই অভিযানে অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানে ডাকাতিয়া নদী এবং খালটি উদ্ধার হলে পানি প্রবাহ বাড়বে, মশা মাছি সহ ডেঙ্গুর উপদ্রব কমবে এবং এই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ডাকাতিয়া নদীর এই ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল সহ আরো অনেকে। গাইবান্ধার ঘাগট নদীতে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা এবং বন্যার পানিতে ভেসে আসা আবর্জনা পরিষ্কারের অভিযান শুরু হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু এই কার্যক্রমের উদ্বোধন করেন। এলাকাবাসীরা জানায়, কচুরিপানা আর ময়লা আবর্জনায় দূষিত হয়ে পড়েছে ঘাগট নদীর পানি। ফলে পৌর এলাকার ডেভিড কোম্পানির পাড়া, সদরের দশানি সহ আশেপাশের এলাকার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠতে বন্যার পানি কমতে শুরু করায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। নদীর ঘাটে গোসল এবং অন্য সব দৈনন্দিন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্ধ হয় নৌ চলাচল। ঘাগট নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এলাকাবাসীর দাবিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু। আমার কাছে দাবি জানানো হয়েছিল, সেই দাবির প্রেক্ষিতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে এই পানাগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, যাতে এই এলাকার মানুষ দুর্গন্ধ থেকে মুক্ত হয় এবং মশা মাছি বা অন্য কোনো বাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগ থেকে শিশুরা রক্ষা পায়। কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল কমিন মতবিনিময় সভা করেছেন। গতকাল তিনি অটোরিকশা মার্কায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, মানুষের জন্য সেবার দ্বার প্রান্তে পৌঁছে দেয়াই তার একমাত্র উদ্দেশ্য। বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি একটি নারীর জীবনকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়, যা সরকারের আন্তরিকতায় অনেকাংশে হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার মৌলভী শামসুল করিম কলেজের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহানারা আরজু এসব কথা বলেন। সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর কাউকে তুমি দেখাতে পারবে না, তোমার মা বাবা ভাই বোন কাউকে দেখাতে পারবে না, সেই ছবি তুমি তুলবাই না, কখনো না, নেভারে। ইফতিজিংয়ে 999 ফোন করলে পুলিশ অবশ্যই হেল্প করবে। ইফতিজিংয়ে তারপর নারী নির্যাতন, যৌতুক, এগুলো তো 999 ফোন করে তুমি সাহায্য চাইতে পারো।
বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নির্মিত নগরীর ফৈলাতুলি কিচেন মার্কেট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ঐতিহ্যবাহী ফৈলাতুলি বাজারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক কিচেন মার্কেটে রূপান্তর করেছে। এই মার্কেটের কারণে নাগরিকরা যেমন প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য ভালো কিনতে পারবে, তেমনি কয়েকশো ব্যবসায়ীর কর্মসংস্থানও হবে। চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে এই আয়বর্ধক প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। কোটা পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্টের আংশিক রায় প্রকাশ। ফাঁকা থাকলে পূরণ করতে পারবে মেধা তালিকা থেকে। কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা, বিকেলে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এবং সীমা লঙ্ঘন করছে আন্দোলনকারীরা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার্থীদের ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।